কথায় বলে, স্বৈর শাসকের পেটে স্বৈরাচারী জন্ম নেয়। সিরিয়ার সদ্যপতিত স্বৈরাচারী শাসক বাশার আল আসাদও এই ক্ষেত্রে ব্যতিক্রম নন। বাবা হাফিজ আল আসাদের মতোই লৌহ কঠিন হাতে 2 যুগ সিরিয়া শাসন করে গেছেন। নিষ্ঠুরতা আর নির্মমতায় ছাড়িয়ে গেছেন তার সকল পূর্বসূরিকে। সংস্কারবাদী সাধারণ মানুষের ওপর তিনি যে নির্যাতন চালিয়ে গেছেন তা অনেকটা শেখ হাসিনার মতোই। কেন বাশার আল আসাদ সরকারের পতন হল? সংস্কারবাদী থেকে কি করে স্বৈরাচারী হলেন বাশার? এইসব নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। এছাড়াও আসাদ সরকারের সমস্ত অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টানা 61 বছর সিরিয়া শাসন করেছে আসাদ পরিবার। এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। অথচ বাবার মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে যখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হন, তখন বাশারকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখেছিল সিরিয়ার নাগরিকরা। প্রেসিডেন্টের পদে বসেই সিরিয়ার একাধিক সমস্যার সমাধান করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাশার। দামেস্ক বসন্ত নামে পরিচিত এক স্বল্প সময়ের কর্মসূচিতে বন্দী কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেন বাশার। এতে করে দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে কিছুটা খোলামেলা পরিবেশ তৈরি করেন। তখন সিরিয়ার নাগরিকরা তার শাসনের নতুন সম্ভাবনার আশা দেখেছিলেন। শুধুই কি তাই, বাবার আমলের বেশ কিছু সিদ্ধান্ত বদলে ফেলেন বাশার আল আসাদ। এইসব দেখে রাজনীতির ওঝারা বাশার আল আসাদকে সংস্কারবাদী নেতার তকমা দিয়েছিলেন। যদিও এক যুগের মধ্যে সেই তিনিই কিনা ধরা দেন কর্তৃত্ববাদী শাসক হিসাবে। তার কপালে জোটে স্বৈরাচারী তকমাও। পেশায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। লন্ডনে শিক্ষিত এবং প্রযুক্তিপ্রেমী বাশার প্রথম দিকে একজন আধুনিক এবং উদারপন্থী নেতা হিসেবে চিহ্নিত হতে থাকলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন নৃশংস এবং নিষ্ঠুর। ফলে ক্রমেই কমতে থাকে জনপ্রিয়তা। 2011 সালে হাজারো সিরিয়ান বুদ্ধিজীবীরা গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার দাবি জানালে আসাদ সরকারের গোপন পুলিশ দ্রুত তা দমন করে। বাশার বুঝতে পারেন নমনীয় আচরণ করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তাই এরপরই বাশার তার বাবার মতো দমনমূলক নীতি অনুসরণ করতে শুরু করেন। অথচ এই বাশারের রাজনীতিতে আসার কোনো সম্ভাবনাই ছিল না। 1992 সালে ডাক্তারি পড়তে লন্ডনে যান। মন দিয়ে ফেলেন রক সঙ্গীতে। মনে ধরে পাশ্চাত্য সংস্কৃতি। তবে বাশার আল আসাদের জীবন তখন এক মোক্ষম মোড়ের সন্ধিক্ষণে। দামাস্কাসে গাড়ি দুর্ঘটনায় দাদার মৃত্যু বদলে দেয় সবকিছু। তরুণ বাশারকে লন্ডন থেকে নিয়ে এসে ফেলা হয় সিরিয়ায়। বাবার উত্তরসূরি হিসেবে তৈরি হতে শুরু করেন। যোগ দেন সেনাবাহিনীতে। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে আসীন হন প্রেসিডেন্টের মতো প্রবল ক্ষমতার আসনে। মসনদে বসেই হাঁটেন সংস্কারের পথে। প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার করেন বাশার। দীর্ঘদিনের শাসনামলে বিভিন্ন সরকারি পদ এবং প্রতিষ্ঠানে নিজের পছন্দের লোকদের বসিয়েছিলেন হাফিজ। ক্ষমতায় এসে সেই সব পদে পরিবর্তন করেন তার পুত্র বাশার। নিয়োগ দিতে থাকেন প্রকৃত দাবিদার এবং যোগ্য কর্মকর্তাদের। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক মন্দা ঠেকাতে করেছিলেন আর্থিক সংস্কারও। হাফিজের বহাল করা বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও শিথিল করেছিলেন বাশার। শাসনকালের প্রথম দশকে সিরিয়া দেখেছিল সুশাসককে। কিন্তু সেই আরব বসন্তের সূচনার পরেই নিজেদের ভাবমূর্তি বদলে ফেলেন বাশার। সরকারি প্রতিষ্ঠানগুলোই নিজের পছন্দের ও বিশ্বস্ত লোকদের নিয়োগ দিতে শুরু করেন তিনি। গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন আনতে শুরু করেন। বিশেষ করে নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীতে রদবদল করেন। নিজের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে প্রশাসনের লাগাম টেনে ধরতে শুরু করেন। আরও জানলে অবাক হবেন, হাফিজ আল আসাদের উত্তরসূরি হওয়ার কথা ছিল না তার ছোট ছেলে বাশার আল আসাদের। প্রথমে না হাফিজের পর তার বড় ছেলে বাসেল আল আসাদ ক্ষমতার কেন্দ্রে আসবেন, এটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু 1994 সালে সড়ক দুর্ঘটনায় বাসেলের মৃত্যু হয়। এতে সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। বাবার উত্তরসূরি হিসেবে দৃশ্যপটে আসেন বাশার আল আসাদ। বাশার তখন যুক্তরাজ্যের লন্ডনে চক্ষু বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করছিলেন। বাবার নির্দেশে দেশে ফেরেন। এরপর সিরিয়ার সামরিক বিষয়ে পড়াশোনা শুরু করেন। রাজনৈতিক বিষয়ে হাতে কলমে জ্ঞানার্জন করতে থাকেন। বাশারকে তার বাবাই একজন শাসক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছিলেন। 2000 সালে বাবার মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে তিনি দেশের শাসনভার নিজের কাঁধে তুলে নেন। 2007 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাশার পুনর্নির্বাচিত হন। শাসনামলের শুরুর দিকে
বাশার সংস্কারের ভূমিকা রাখেন। প্রেসিডেন্ট হয়ে শুরুর দিকে সাধারণ জীবন কাটাতে দেখা যেত। গাড়ি চালাতেন নিজেই। ব্রিটিশ সিরিয়ান স্ত্রী আসমাকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় নৈশ ভোজে যেতেন। ওই সময় তরুণ পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ও আধুনিক মানসিকতার বাশার সিরীয়দের কাছে পছন্দের মানুষ ছিলেন। তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায়। সংস্কারের ভূমিকা থেকে আসাদ কর্তৃত্ববাদের শাসক হয়ে উঠতে শুরু করেন। বিরোধী মত দমনে তার কুখ্যাতি ছড়াতে থাকে। সিরিয়ায় গ্রেফতার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীকে। তিনি বলেন, পশ্চিমা গণতন্ত্র সিরিয়ার জন্য নয়। আসাদ তার বাবার মতো শক্তি প্রদর্শন করতে থাকেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সহিংস সামরিক অভিযান চালানো হয়। সিরিয়ার সেনাবাহিনী, ইরান সমর্থিত মিলিশিয়া এবং রাশিয়ার সহায়তায় আসাদ সরকার বিরোধীদের দমন করার জন্য ব্যাপক বোমা হামলা এবং বিধিনিষেধ ব্যবহার করে। বাশার ক্ষমতা নেয়ার আগে থেকেই সিরিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক এবং বাক স্বাধীনতার অভাববোধ থেকে তুমুল হতাশা ছিল, যা উস্কে দেয় আরব বসন্ত। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণ শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। তবে এর আগে দেশের বিভিন্ন স্থানে ছোট ও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভ দমাতে সরকারের বাহিনীকে মাঠে নামান বাশার। দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশারের পদত্যাগের দাবি তোলেন। এতে বেড়ে যায় দমন পীড়ন। সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়াতে। একসময় বাশার বিরোধীরা হাতে অস্ত্র তুলে নেন। বাশারও শুরু করেন চরম দমন পীড়ন। তবে খুব একটা লাভ হয়নি। সিরিয়া জুড়ে শতাধিক সশস্ত্র গোষ্ঠী বাশারের বিরুদ্ধে লড়াই শুরু করে। একের পর এক এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের কারণে 5 লাখেরও বেশি মানুষ নিহত হন এবং 1,10,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন। দেশটির পূর্ববর্তী 2,30,00,000 জনসংখ্যার অর্ধেকই এখন শরণার্থী, যাদের অনেকেই জর্ডান, তুরস্ক, লেবানন এবং ইউরোপে আশ্রয় নিয়েছেন। একসময়ের সমৃদ্ধ সিরিয়া এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2011 সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখনও থামেনি। এরই মাঝে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া। গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব, তখন নতুন করে আলোচনায় সিরিয়া। বিদ্রোহী যোদ্ধাদের কাছে দামেস্কের পতনের পর আসাদ পালিয়ে গেছেন। তিনি এখন কোথায় কেউই জানেন না। অনেকেই মনে করছেন তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। ধারণা করা হচ্ছে রাজধানী দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। আসাদের পতনের মাধ্যমে তার পরিবারের প্রায় 54 বছরের আলোচিত শাসনের ইতি ঘটেছে। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। রোববার HTS এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্যে দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হল। আসাদ সরকারের আমলে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় গ্রেফতার হন জোলানি। এরপর 2 বছর বাদে ছাড়া পান। ছাড়া পাবার পর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহ নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। জোলানির তৈরি করা দল HTS এর ঘোষিত লক্ষ্যই ছিল বাশার আল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। HTS এর অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়ায় ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা, নিজেদের দেয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। সব মিলে সিরিয়ার মানুষ এখন জোলানির হাত ধরে নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, সিরিয়া থেকে বাশার আল আসাদ সরকারের বিতাড়িত হবার খবরে আপনি খুশি কিনা? খুশি হলে কমেন্টে একবার হলেও লিখুন আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।